আমরা প্রথমে শুরু করতে চাই যেটা নিয়ে, সেটা হচ্ছে আপনার নাম নিয়ে। আসলে আপনার সালাহউদ্দিন আম্মার নামের পিছনে কোনো ঘটনা আছে কিনা? নামের পিছনে আসলে উম নানু ভাই নাম রাখছে। সালাউদ্দিন, সালাউদ্দিন আইয়ুবীর নাম অনুসারে সালাউদ্দিন এবং আম্মার ইবনে ইয়াসিরের নাম অনুসারে আম্মার। ২ টা মিলে সালাউদ্দিন আম্মার আরকি। তো ওইটাই। আ নানা ভাই অনেক বিচক্ষণ একটা মানুষ ছিলেন এবং উনি ইন্তেকাল করেছেন করোনার সময়ে। উনার দেয়া নাম এবং উনি এটাই চাইতেন যে সবসময় আমি এই নামগুলো ধারণ করি এবং ধারণ করার মতো কিছু কাজ করি। আমি জানি না কতটুকু করতে পারবো। অর্থাৎ বীরত্বপূর্ণ ভূমিকা যেন আপনি রাখতে পারেন। যাক, আমরা অনেক ক্ষেত্রে দেখছি আ আপনার নামের যেই প্রাসঙ্গিকতা। তো আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার এই যে বেড়ে ওঠা বা আপনার পড়াশোনা, এগুলো নিয়ে আমাদের একটু জানার ইচ্ছা জাগে। বিশেষ করে আপনার দেশের বাড়ি কোথায়? আ ক কখনো যদি আমাকে কেউ জিজ্ঞাসা করে যে আমার বাড়ি কোথায়? আমি সবসময় বলি যে আমার বাড়ি হচ্ছে অস্ট্রেলিয়ার পাশে। এটার কারণ হচ্ছে আ আমার বাড়ি খুলনার দক্ষিণে এবং এমন একটা জায়গা আ যে কয়রা। আচ্ছা, কয়রার পাশা এরপরে হচ্ছে বঙ্গোপসাগর, তারপরে হুম, হচ্ছে অস্ট্রেলিয়া। আচ্ছা, তো আমি সবসময় ইন্টারেস্টিং। মজা করে বলি যে আমার বাসা হচ্ছে অস্ট্রেলিয়ার পাশে, মানে কয়রা। এবং এত আ মানে অবহেলিত একটা এলাকা যেখানের শিক্ষার দিক দিয়ে মানুষ পিছিয়ে, উন্নয়ন থেকে মানুষ পিছিয়ে, সবকিছু থেকেই মানুষ পিছিয়ে আরকি। এবং ওইখান থেকে একটা শিক্ষার্থী সে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে আসবে, এটা তাদের কাছে একটা স্বপ্নের মতো। এমনই আমাদের কাছেও স্বপ্নের মতো। কারণ আ ওখানের বিত্তটাই অনেক সময় শহরের দিকে এসে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত হিসেবে পরিচিত হয়। মানে স্ট্যান্ডার্ড যদি চিন্তা করা যায়। জি। তো আপনি তো সেই জায়গা থেকে আ আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসছেন। সেখানে সফলতার সাথে অনেকগুলো কাজ করছেন, পড়াশোনা করছেন। তো এর শুরুটা কোথায়? আপনার পড়াশোনার হাতেখড়ি আসলে কোথায়? পড়াশোনা আ ১ম এ কয়রা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসায় আমি ক্লাস 4 পর্যন্ত পড়েছি। তারপরে সেখান থেকে কয়রা দাখিল মাদ্রাসা, আমাদের সদরে যেই মাদ্রাসাটা আছে ওখানে ১০ম শ্রেণী পাস করি। আর তারপরে দারুল মিল্লাত। আ এর পিছনে আসলে একটা প্রেক্ষাপট আছে। আমি যখন আ ক্লাস 10 এ উত্তীর্ণ হলাম তখন ২০১৮ সাল সম্ভবত। হ্যাঁ, ২০১৮ সালে ১ম আলো একটা প্রতিবেদন তৈরি করল যে হুম, জঙ্গি চেনার উপায় কি? আচ্ছা, তো যেহেতু কালচারাল মানুষ ছিলাম, ছোটবেলা থেকে গান, অভিনয়, আবৃত্তি এগুলো আম্মু শিখাতো এবং আমি এমন একটা পরিবারে বড় হইছি, এটা আমার জন্য খুবই ব্লেসিং একটা বিষয়। আমি সবসময় ওন করি যে আম্মু আমাকে এমন কিছু নাই যেটা শিখায় নাই। গান, আবৃত্তি, অভিনয়, আ সেটা দোলনা থেকে শুরু করে যত আচ্ছা। আ প্রতিষ্ঠানে ভর্তি করা বা নিজের স্বার্থের ভিতরে যেখানেই যাওয়া দরকার। আব্বুও সাপোর্ট করতো, নানু ভাইও সাপোর্ট করতো। তো সেই জায়গা থেকে যেহেতু পুরো পরিবারের সাপোর্টটা পাচ্ছি, তো খুব কম বয়সে আসলে এই বিষয়গুলোতে একটু পারদর্শিতা তো ছিলই। তো মনে আছে সেইবারে রমজান মাস ২০১৮। তো আ মসজিদের হুজুর উনি ৪ মাস আগে ইন্তেকাল করছে। বাইক অ্যাক্সিডেন্টে, আল্লাহ ওনাকে জান্নাতবাসী করুক। আমি তো উনি বললেন যেহেতু সে বরাবর ইতিকাফে বসছি লাস্টের ১০ দিন। তো উনি বলতেছে ২৩ রোজা। উনি বলতেছে যে তুমি একটু এতিমখানার বাচ্চাদেরকে একটু গান আর অভিনয় শেখাও। তো চিন্তা করলাম যে শনি, সোম, বুধ আর রবি, মঙ্গল, বৃহস্পতি হুম, এই ৩ দিন করে ভাগ করে নিয়ে আমি গান আর অভিনয় শেখাবো। এখন যেদিন অভিনয়ের দিন, অভিনয়ের বেসিক কিছু ব্যায়াম থাকে। আ আচ্ছা। মানে আঙুল থেকে শুরু করে হুম, আমার কবজি, আমার কনুই, তারপরে আমার যে ফুল মাইম বডি, বা এগুলো করতেও যেগুলো অ্যাকচুয়ালি লাগে আমার আরকি। ঘাড়, তারপরে জিহ্বা থেকে শুরু করে হুম, চোখের ব্যায়াম থাকে। তো স্বাভাবিকভাবে মসজিদে যেহেতু ইতিকাফে আছি, মসজিদের ২ তলায় আমরা আ আ অভিনয়ের ক্লাসগুলা নিচ্ছি। তো একটা সময় গিয়ে একজন আসলো, এসে উনি বলল জঙ্গি ট্রেনিং দিচ্ছে। হুম, এখন জঙ্গি তখনকার জঙ্গি ফাইন্ড আউট করার ব্যাপারটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। যে হুম, মুখে দাড়ি আছে, ধর্মীয় রীতিনীতি মেনে চলে, ৫ ওয়াক্ত নামাজ পড়তেছে। আ এই তো ইসলামী কালচারের সাথে আছে মানে ও হুম, জঙ্গি। এবং অহরহ ভাইকে এভাবে গুম করা হইছে। তো তারপরে যেহেতু নানা ভাই আ এলাকার ১ম আলেম ছিলেন, প্রবীণতম আলেম। তো নানা ভাইকে বলল যে, আ "হুজুর আপনার সম্মানের দিকে তাকায় তাকে আমরা পুলিশে দিচ্ছি না।" মানে এমন সিরিয়াস পজিশনে যে কেউ তাদেরকে বুঝাইতে পারতেছে না যে এটা অভিনয়ের ক্লাস। আচ্ছা। তো আপনার আ নাতিকে এলাকা থেকে বের করে দিবেন। তো নানু এটা নরমালি নিছে যেহেতু তার আ স্টুডেন্ট সবাই। হুম, হুম, নানু চিন্তা করছে যে বাসা থেকে বাসায় না রেখে তাহলে আমি আমার বাসায় রাখি। তাহলে আমার বাসায় আর কেউ কিছু বলবে না। তো
তো নানুর বাসায় যখন থাকা শুরু করলাম তখন আমার ফোন, আমি একটা বাটন ফোন চালাইতাম তখন, যেহেতু নানু বাড়ি চলে আসছি আম্মুর বাসা থেকে, যেহেতু কথা বলতে সুবিধা হয়। তো তখন ফোনে থ্রেট আসা শুরু করলো, আমার বোনকে রেপ করা হবে। আম্মু হচ্ছে স্কুল, আমাদের বাসা থেকে 30 কিলোমিটার দূরে বাসে যাওয়া আসা করে। তো আম্মু যাওয়ার সময় ট্রাক চাপা দেওয়া হবে, আব্বুকে গ্রেপ্তার দেখানো হবে, গ্রেপ্তার করা হবে। তো এই ভয় ভীতিগুলো যখন দেখানো হলো, তখন আলটিমেট খুলনা শহরে আসলাম। এবং খুলনা শহরে আসলে 10ম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত সম্ভবত এলাকায় থাকতে পারছি, তারপরে খুলনায়।